12-13 সেপ্টেম্বর যে ব্রিক্স সম্মেলন হচ্ছে সেই আমন্ত্রণপত্র কিন্তু তারেক রহমানকে কোথাও বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করা হয়নি। ওটা কি ইচ্ছাকৃতভাবে ছিল না? যখন অন্তর্বর্তী সরকার ছিল তখনও কিন্তু আমরা দাওয়াত পেয়েছি, তাহলে কেন তখন গেলাম না? যখন আওয়ামী লীগ সরকার ছিল তখনও কিন্তু মনে করলো যে না, এটা ঢুকলে যুক্তরাষ্ট্র খেপে যাবে। বাংলাদেশ কি আমেরিকাকে ভয় পায়? বাংলাদেশে এই মুহূর্তে যদি বলি সবচেয়ে আলোচিত ঘটনার একটি হচ্ছে নয়াদিল্লিতে যে মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরে ঢাকা এসেছেন এবং একই সাথে এটি কূটনীতিক পাড়া একটি নানা রকম আলোচনার জন্ম দিয়েছে। আর আরেকটি বিষয় হচ্ছে যে ব্রিক্স সম্মেলন শুরু হতে যাচ্ছে 12 থেকে 13 সেপ্টেম্বর। সেখানে কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমন্ত্রণ জানিয়েছেন। এখানে নানা রকম সমীকরণ আছে। আর আমরা যখনই আন্তর্জাতিক কোনো সমীকরণের কথা বলবো, যেটি অবশ্যই বাংলাদেশের রাজনীতির সাথে যুক্ত, তখনই আমরা কিন্তু একজন রাজনৈতিক বিশ্লেষককে প্রয়োজন হবে, একজন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকের প্রয়োজন হবে। আর সে জায়গাটিতে কিন্তু অধ্যাপক ইমতিয়াজ আহমেদের তুলনা নেই। তিনি বাংলাদেশ সহ আন্তর্জাতিক অনেক বিষয় আলোচনা করেন। আমরা আজকে তাকে পেয়েছি, তার সাথে সব বিষয় নিয়ে আলোচনা করব। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি ওয়েব 24-এ। প্রথমেই আমরা ভারতের বিষয়গুলি একটু নজরে দিতে চাই। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল একটি নিয়মিত প্রেস ব্রিফিং করেন। সেখানে তিনি একটি প্রেস ব্রিফিংয়ে ভারতের এক সাংবাদিক একটি প্রশ্ন করেছেন যে 12-13 সেপ্টেম্বর যে ব্রিক্স সম্মেলন হচ্ছে সেখানে কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে। সেটি ঘটনা না, ঘটনা হচ্ছে সেই আমন্ত্রণপত্র কিন্তু তারেক রহমানকে কোথাও বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করা হয়নি। সেখানে বিমস্টেকের চেয়ারপারসন হিসেবে, যেহেতু বাংলাদেশে এই মুহূর্তে বিমস্টেকের সভাপতি, সেটি ধরেই আমন্ত্রণ জানানো হয়েছে। এই ধরনের আমন্ত্রণপত্রকে কিভাবে দেখছেন? দিন শেষে বাংলাদেশের কূটনৈতিক বার্তা আসলে কি হতে পারে? তারেক রহমান কি সেখানে অংশ নেবেন কি নেবেন না? আরেকটি ছোট্ট করে প্রশ্ন বলে দিতে চাই। আপনি জানেন যে তৌফিক হোসেন, যিনি উপদেষ্টা ছিলেন, তিনিও কিন্তু এ নিয়ে মতামত দিয়েছেন, নিশ্চয়ই আপনি জানেন। আপনার কাছে ব্যাখ্যা চাই একটু। আমন্ত্রণপত্রে কেন ওটা ছিল না সেটা হয়তো জানা যেতে পারে, যে তারা ওটা কি ইচ্ছাকৃতভাবে ছিল না, কারণ তারা তো একসময় কংগ্রেচুলেট করেছে আমাদের প্রধানমন্ত্রীকে, তো সেটা দেখা দরকার। তবে বাংলাদেশের ব্রিক্সটা মনে রাখতে হবে, ব্রিক্স শুধু ভারতের সংগঠন না, এটা খেয়াল রাখতে হবে। আমার দেখতে হবে যে বাংলাদেশের কি লাভ এখানে, এটা হলো মেইন। অন্য দেশে কি স্বার্থ আছে সেটা দেখে তো আমার শেষ করতে পারবো না। ব্রিক্স মূলত একাধিক দেশের একটা সংগঠন। সেখানে যেমন ভারত আছে তেমনি রাশিয়াও আছে, চীনও আছে, ইন্দোনেশিয়াও আছে, থাইল্যান্ডও আছে। তো আমাকে দেখতে হবে যে বাংলাদেশের লাভটা কি হতে পারে। এবং আমি যেটা বলছিলাম, সংগঠনটাকে ভারত কেন্দ্রিক সংগঠন হিসাবে দেখা ঠিক হবে না, কারণ আসলে ব্রিক্স এখন অনেক বড় হয়ে গেছে। আর যেহেতু পৃথিবী একটা মাল্টিপোলার ওয়ার্ল্ডে যাচ্ছে, আমাকে তো সব পোলারের সাথেই খেলতে হবে বা সব পোলারের সাথেই থাকতে হবে। মানে আমি ওই ধরনের থাকবো না যে আমি না, যে ঠিক আছে ভারতের সাথে আমার যেটা রাজনীতি আছে সেটা আমি রাজনীতি করব, ভারতের সাথে যে দ্বিমতগুলো আছে সেগুলো আমি দ্বিমত করব। তো আমার মনে হয় সব কিছু খেয়াল রেখে তারপর সিদ্ধান্ত নেওয়া দরকার যে আমার লাভটা কি, এবং সেই হিসাবে আমার ডিসিশনটা আসা উচিত। যখন অন্তর্বর্তী সরকার ছিল তখনও কিন্তু আমরা দাওয়াত পেয়েছি, তাহলে কেন তখন গেলাম না? তখন কি বাংলাদেশের কোনো লাভ ছিল না? দুটোর মধ্যে তফাৎ আছে। একটা হলো যে অন্তর্বর্তীকালীন সরকার, তার মূল এজেন্ডা ছিল পলিটিক্যাল রিফর্মস। তার এজেন্ডা কিন্তু ফরেন পলিসি ছিল না, মূলত ছিল পলিটিক্যাল রিফর্মস, এবং সেটার উপরেই কিন্তু সে যথেষ্ট দিয়েছে। সেখানে হয়তো সে মনে করেছে যে এটা যে জটিলতা বাড়ার চেয়ে বড় না যাওয়াই ভালো। আমরা কিন্তু বেশ কতবার কিন্তু এই ব্রিক্সে ঢোকা থেকে কিন্তু আমরা পিছিয়ে পড়ে গেছি। যখন আওয়ামী লীগ সরকার ছিল তখনও কিন্তু ব্রিক্স আমন্ত্রণ জানিয়েছিল প্রথম দিকে, তখনও কিন্তু আমাদের পলিসি মেকাররা মনে করলো যে না, এটা ঢুকলে যুক্তরাষ্ট্র খেপে যাবে। তো সেটা তো লাভ হলো না, যেই সরকার করেছে যুক্তরাষ্ট্র এমনি খেপেছিল তার উপরে। যাই হোক, তা আমার কথা হচ্ছে যে আমাকে দেখতে হবে আমার লাভটা কি, কারণ এটা তো একটা বড় একটা বিশাল মার্কেটের কাঠামো,
এবং এখানে একটা পলিটিক্যাল মাইলেজ, এবং এর মধ্যে মনে রাখতে হবে যদি থাইল্যান্ডের মতন একটা দেশ, ইন্দোনেশিয়া, তারাও তো পশ্চিমা দেশের সাথে বিশাল সম্পর্ক আছে কিন্তু তাদের। আর যেহেতু এখন নির্বাচিত সরকার আছে, নির্বাচিত সরকারের মূল কাজটা কি? নির্বাচিত সরকারের মূল কাজটা হলো জনগণ যেই কি বলা হয় ম্যান্ডেট তাকে দিয়েছে, এবং ম্যান্ডেটের বড় একটা হলো উন্নয়ন, ম্যান্ডেটের বড় একটা হলো এমপ্লয়মেন্ট, বড় একটা জিনিস হলো ইনভেস্টমেন্ট অ্যাট্রাক্ট করা। তা আমি এই সুযোগটা, যেহেতু আমি বললাম ব্রিক্স শুধু ভারত না, সেই হিসাবে আমি গেলাম না, ঠিক আছে আমি গেলাম না রাজনীতির কারণে, তাতে বাংলাদেশের কি লাভ হবে? না যে লাভ হবে, এই সমীকরণটা আগে করতে হবে যে না যে আমার কি লাভ হবে কিনা, না যে ওই দেশের সাথে কি আমি আমার ইনভেস্টমেন্ট টানতে পারবো কিনা এককভাবে। সেই জন্য আমি বলছিলাম যে মূল দায়িত্ব বর্তমান সরকার, যেহেতু সে নির্বাচিত সরকার, তার হবে ইনভেস্টমেন্ট বাড়ানো, এবং আমি সবসময় বলি হুক অর বাই ক্রুক, যেভাবেই বাড়ানো যায় এবং যত দেশের সাথেই সম্পর্ক করা যায় ততই ভালো। আপনি কিন্তু একটা কথা বলছিলেন যে যুক্তরাষ্ট্র রেগে গেল কিনা। যুক্তরাষ্ট্র রাগার সাথে বাংলাদেশের সম্পর্ক কি? আমরা কি বাংলাদেশ বাংলাদেশ কি আমেরিকাকে ভয় পায়? তা ভয় পাওয়ার জিনিস না, যেহেতু গ্লোবালি একটা জিওপলিটিক্সের বিষয় রয়ে গেছে, এবং বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প আসার পরে যেটা হয়েছে, সে মনে করে ব্রিক্স তার প্রতিদ্বন্দ্বী, তার মধ্যে চীনকে বিশাল প্রতিদ্বন্দ্বী মনে করে। সেই জায়গায় স্বাভাবিকভাবে এবং তার নিজের যে স্বার্থ সে রক্ষা করতেই চাইবে, সেটা হলো সে চাইবে বাংলাদেশ যেন পুরোপুরি যুক্তরাষ্ট্রের সাথেই থাকুক, এটাই চাইবে, না চাওয়ার কোনো কারণ নেই। এখন বাংলাদেশ সেটা পারবে কিনা সেটা দেখা দরকার। সেই জায়গায় যদি আমি একটু দৃষ্টি দেই, বাংলাদেশের যে অর্থনৈতিক কাঠামো যেটা তৈরি করেছে, সেটা কোনোভাবেই একটা দেশের সাথে সম্পর্ক রেখে সম্ভব না। কারণ হচ্ছে আমাদের কাঁচামাল থেকে শুরু করে বিভিন্ন জিনিস একাধিক দেশ থেকে আসে, আবার যারা আমরা আবার রপ্তানি যেখানে করছি সেগুলো আবার ভিন্ন দেশ, যার জন্য আমাদের কিন্তু সবার সাথেই সম্পর্ক রাখতেই হবে। কারণ একটা তো পৃথিবী মাল্টিপোলারের দিকে যাচ্ছে, বহুমাত্রিক একটা কাঠার মধ্যে যাচ্ছে, সেখানে আমি একটা পোলারের মধ্যে যদি রাখি, তাহলে অন্য পোলার তো আমার সাথে আর থাকবে না, তখন অন্য পোলার উৎসাহী থাকবে না এখানে ইনভেস্ট করতে। এখন জিনিসটা হলো যে আমি এমন একটা সময় এই মাল্টিপোলারের কাঠামোটা তৈরি হচ্ছে যখন রিলেটিভলি আমরা দেখছি যে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক কাঠামো তার দুর্বলতা প্রকাশ পাচ্ছে, তার অর্থনৈতিক দুর্বলতা প্রকাশ পাচ্ছে, তার রাজনৈতিক দুর্বলতা প্রকাশ পাচ্ছে, এমনকি তার সামরিক দুর্বলতা, যেটা পাওয়ার কথা না, কারণ তার বিশাল সামরিক শক্তি, তাই না, বিশাল সামরিক, হ্যাঁ তার এক নম্বর, যেহেতু তার $1 ট্রিলিয়ন কাছাকাছি, 900 বিলিয়ন প্লাস হলো তার মিলিটারি বাজেট, এবার তো 1 ট্রিলিয়ন ছাড়িয়ে গেছে। তো সেই 1 ট্রিলিয়ন মিলিটারি বাজেট দিয়েও সে ইরানের সাথে পারছে না। এই যে বিষয়টা, এটা বলাই হচ্ছে যে তার অবস্থা সেই বিংশ শতাব্দীতে যেই অবস্থা ছিল সেখানে সে নেই। আমেরিকাকে যেমন গুরুত্ব দিব, ভারতকে গুরুত্ব দিব, চীন, সবাইকে গুরুত্ব দিতে হবে। Absolutely. এখন একটু ভিন্ন ধর্মী কথা বলতে চাই। আমরা যখন প্রতিদিন কাজের জন্য বাইরে বের হই, নিশ্চয় আপনিও অনেক জায়গায় কথাবার্তা বলেন, দেখবেন যে একজন সাধারণ মানুষ থেকে শুরু করে বেসরকারি চাকরিজীবী, সরকারি চাকরিজীবী, সবার মধ্যে একটি গুঞ্জন থাকে যে বাংলাদেশের রাজনীতি নাকি দিন শেষে বিদেশি একটি প্রভাব থাকে, বিদেশিরা পরিচালিত করে। এই যে একটা মিথের কথা আমরা শুনি, এটি আসলে কতটা বাস্তব আপনার কি মনে হয়? না, এর একটা বড় কারণ হলো যে যারা পলিসি মেকার্স, বা আমি যদি আমাদের এলিটের কথা বলি, আমাদের এলিটের সবার যে দু পা বাংলাদেশের ভিতরে তা কিন্তু না। এটা মনে রাখতে হবে। আমাদের এলিটের একটা বিরাট অংশ, সেই এলিট সব সেটা শুধু যে পলিসি মেকিং ব্যুরোক্র্যাটিক এলিট না, সেটা পলিটিক্যাল এলিট থেকে শুরু করে একাডেমিক এলিট, এমনকি মিডিয়ার এলিট, এদের বেশিরভাগই এক পা বাইরে, এদের ছেলেমেয়েরা বাইরে থাকে। এই জিনিসটা খেয়াল রাখতে হবে, এটা একটা রিয়েলিটি, এটা কোনোভাবে অস্বীকার করলে চলবে না। এই এলিটের এবং পলিসি মেকারসদের একাধিক, যেহেতু তাদের একাধিক পাসপোর্ট আছে, এবং বেশিরভাগই দুটো পাসপোর্ট আছে। আমরা যদি এখন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর কথাটা বলি, আমি জানি না তার দুটো আছে কিনা, সেটা আমি জানি না, কিন্তু আমি বলছি যে একাধিক পাসপোর্ট আছে। আমাদের সংবিধানে বলা হয় যে যারা এমপি হবেন তাদের এক পাসপোর্ট থাকতে হবে ইত্যাদি।
অন্য পাসপোর্ট সারেন্ডার করতে হবে, সেটাও আমরা দেখছি যে ওভার দ্য ইয়ার্স সেটাও ফ্লেক্সিবল হয়ে গেছে, দেখছে না। কিন্তু আমি মনে করি সেটাও ঠিক না। এটা শুধু যে এমপিদের হতে হবে তা না, এটা সবার জন্যই করা দরকার। আমি যদি এক্সাম্পল দেই, চীন এক পাসপোর্ট, ভারত এক পাসপোর্ট, ইরান এক পাসপোর্ট, সৌদি আরবিয়া এক পাসপোর্ট, থাইল্যান্ড এক পাসপোর্ট, এমনকি সিঙ্গাপুর সেও কিন্তু এক পাসপোর্ট। এবং এরা এক পাসপোর্ট দিয়েই কিন্তু তারা সাংঘাতিক মানে উন্নয়ন করেছে। মানে অনেকে আবার ধারণা হলো যে না, একাধিক পাসপোর্ট না থাকলে আমার বুঝি উন্নয়ন হয় না। এখন জিনিসটা ঝামেলাটা বোঝাবার জন্য বলছি, আমার যদি দুটো পাসপোর্ট থাকে তাহলে স্বাভাবিকভাবে আমার চিন্তা ভাবনাও বাইফার্কেটেড হবে, কারণ দুটো, তাই না? এখন আমি যদি ন্যাশনাল সিকিউরিটি করতে চাই, সেটা বাই ন্যাশনাল হয়ে যাচ্ছে, কারণ দুটো ন্যাশনালের উপরে আমার গুরুত্ব দিতে হবে। কিন্তু সমস্যাটা হলো এই যে আমার দেশে যখন ঝামেলাটা মানে কিছু হয়, তখন আমি টুপ করে অন্য দেশে চলে যাই। অন্য দেশে যাদের হয়তো পাসপোর্ট আছে, এবং যুক্তরাষ্ট্রের অনেকেই একাধিক পাসপোর্ট আছে, ক্যানাডিয়ানদের হয়তো একাধিক পাসপোর্ট আছে, তাদের কিন্তু ওইটা হয় না যে ওই দেশে যদি সমস্যা হয় সে টুপ করে বাংলাদেশে আসবে না। কিন্তু আমরা তো উল্টাটা হয়ে যাবে, হতে বাধ্য। সেই জায়গায় ঝামেলা। এবং সেটা যেটা আমি মনে করি যে এই যেই দেশগুলোর নাম বললাম, চীন থেকে সৌদি আরবিয়া, ইরান, এরা সবাই কিন্তু ওয়ান পাসপোর্ট। একটা জিনিস রাখতে হবে যে আমি যখন জানবো যে আমার এই পাসপোর্টের দুর্বলতাটা, সেটা তখন আমি চেষ্টা করবো এটাকে কাটাতেই। এখন জনগণের সবার তো দুটো পাসপোর্ট না, যার জন্য জনগণের কিন্তু একটা বিরাট পারসেপশন হলো, আচ্ছা উনি তো দুটো পাসপোর্ট আছে, তার মানে ওনার তো বিদেশিদেরই সাথে তার মানে খেয়াল রাখতে হবে। একটা রিক্সা চালকের তো দুটো পাসপোর্ট নেই। আজকে যদি হতো না বাংলাদেশের 170 মিলিয়নের সবারই দুটো, তিনটা, চারটা পাসপোর্ট, তাহলে এই আলোচনাটা হতো না। কিন্তু দেখা যাচ্ছে না, রীতিমতো পলিসি মেকার্স, এলিট তাদেরই, যার জন্য ওই কথাটা পাবলিক পারসেপশন, চা দোকানে আলোচনা হয় যে না বিদেশিরাই চালাচ্ছে, কারণ ওই যেটা বললাম এক পা যেহেতু বাইরে। যখন বাংলাদেশে একটা গণ অভ্যুত্থান হলো, যাদের একাধিক পাসপোর্ট ছিলেন তারা কিন্তু সেই সুবিধাটা নিয়েছেন। ওটা সুবিধা না অসুবিধা সেটা ইতিহাস কিন্তু এখনো ওটা ইতিহাস যাচাই করবে, মানে সুবিধা না অসুবিধা। বিপদের সময় দেশ থেকে পালাতে পেরেছেন, হ্যাঁ, জান নিয়ে কিন্তু পালাতে পেরেছেন, হ্যাঁ, সেটাই তো একটা সুবিধা। না, কিন্তু পলিটিক্যালি ওটা সুবিধা হলো কিনা সেটা যেটা বললাম যে মানে টু আর্লি টু সে।